আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় স্বাধীনতা ও বহিঃশত্রুর হুমকি, বর্তমান ভূরাজনীতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্ভাব্য ঝুঁকি ও করণীয় নিয়ে একটি বিশ্লেষণ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে আমি জানি যে আমার এই কথাটাকে রাষ্ট্র হয়তোবা মূল্যায়ন করবে না, হয়তোবা রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে আমার এই কথাটি নাও পৌঁছতে পারে। কিন্তু এরপরও যারা দেখতেছেন এবং যারা দেখবেন, সামনে আমার প্রত্যেকের কাছে অনুরোধ যে ভিডিওটি যিনি দেখা শুরু করবেন তিনি শেষ পর্যন্ত দেখবেন, এবং দেখার পরে আপনি যদি মনে করেন যে আমার কথাটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যুক্তিযুক্ত এবং আমি সঠিক কথা বলেছি, তাহলে অবশ্যই আপনার দেশপ্রেমের দাবি হবে আপনি আমার এই ভিডিওটাকে এত 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 বেশি পরিমাণে শেয়ার করবেন যেন রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায়, আমার মূল দাবিটি রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে পৌঁছে যায়। এটা হলো আমার মেন দাবি আপনাদের কাছে। এবার আসি আমি আমার আলোচনায়। আজ থেকে প্রায় 4 বছরও কিছু বেশি সময় আগে যখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়, তখন আমি একটি লেখা লিখছিলাম ফেসবুকে স্ক্রল করলে আমার আইডিতে এই লেখাটি আপনারা অনেকেই দেখতে পাবেন। আমি এই ভিডিওর নিচে ফেসবুকে এবং ইউটিউবের ফার্স্ট কমেন্টেই সেই লেখাটির লিংক দিয়ে দিব। সেই লেখাটি আমি লিখেছিলাম 26শে ফেব্রুয়ারি 2022 সালে। লেখাটির হেডিং ছিল এরকম: ইউক্রেন ক্রাইসিস, আমার ভাবনা ও দেশপ্রেমের জায়গা থেকে সরকারের প্রতি আবেদন। সেই লেখায় আমি কি বলেছিলাম এটা একটু পরে বলতেছি। মেন ওই লেখার প্রতিপাদ্য ছিল যে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ীভাবে শত্রু বা মিত্র বলে কোনো রাষ্ট্র হয় না, সবটাই থাকে স্বার্থ দ্বন্দ্ব এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয় বুঝমান রাষ্ট্রগুলো। এমনকি আমরা বর্তমানে দেখতে পাই যে একটা সময়ে অত্যাধিক পরিমাণে শত্রু ছিল, পরবর্তীতে তারা এরকমভাবে বন্ধু রাষ্ট্রে পরিণত হয়েছে। আবার এরকম বহুত উদাহরণ দেওয়া যাবে যে এক সময় তারা শত্রু ছিল, মানে বন্ধু ছিল, পরবর্তীতে শত্রুতে পরিণত হয়েছে। যেমন উদাহরণ হিসেবে বলতে গেলে আমি বলতে পারি চীন এবং সোভিয়েত ইউনিয়ন। এরা 1949-এর দশকে আমরা জানি যে গভীর শত্রুতা ছিল। একটা সময় তাদের মাঝে যুদ্ধ হয়েছে, কিন্তু বর্তমানে চীন এবং রাশিয়া এরা বন্ধু। অনুরূপভাবে ইরান এবং আমেরিকা, ইরানের শাহের আমলে এরা কঠিন বন্ধুত্ব ছিল এই দুই রাষ্ট্রের মাঝে, কিন্তু পরবর্তীতে 1979 সালের বিপ্লবের পরে এরকমভাবে তাদের মাঝে শত্রুতা শুরু হয় এবং এখন কি চলতেছে? দ্বন্দ্ব, যুদ্ধই চলতেছে। আবার রাশিয়া ইউক্রেন উভয় সোভিয়েত ইউনিয়নের অংশ থাকার কারণে একে অপরের বন্ধু ছিল, কিন্তু পরবর্তীতে যুদ্ধ শুরু হয়েছে। অনুরূপভাবে ইন্ডিয়া এবং চীন, এদের মাঝে এরকমভাবে প্রচুর পরিমাণে বন্ধুত্বের সম্পর্ক ছিল। এমনকি 1950-এর দশকে এরকম স্লোগানও ছিল যে হিন্দি চিনি ভাই ভাই, এরকম একটা স্লোগানও তারা দিয়েছিল 1950-এর দশকে। পরবর্তীতে সীমান্ত নিয়ে বিরোধ এবং সীমান্ত সম্পর্ক খারাপ হয়। 1962 সালে দুই দেশের মাঝে যুদ্ধ সংগঠিত হয় এবং আজও উত্তেজনা বিরাজমান। এরপর আমরা জানি সৌদি আরব এবং কাতার, এই দুইটা রাষ্ট্র একসময় ঘনিষ্ঠ মিত্র ছিল এবং একই আঞ্চলিক জোটে ছিল, কিন্তু পরবর্তীতে কাতারের স্বাধীন পররাষ্ট্রনীতি সৌদি আরব মেনে নিতে পারে না এবং 2017 সালে সৌদি আরব এবং তার মিত্ররা কাতারের বিরুদ্ধে অবরোধ দেয়। সর্বশেষ তুরস্কের সহযোগিতায় এরকমভাবে এই দুই রাষ্ট্র মাঝে যুদ্ধটা কোনো রকম বাদ্য থেমে যায়, কিন্তু একটা অবরোধ দীর্ঘদিন বজায় থাকে। এরপরে আমরা জানি পাকিস্তান এবং আফগানিস্তান একসময়ের ঘনিষ্ঠ মিত্র এবং সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান প্রচুর পরিমাণে আফগানিস্তানকে সহযোগিতা করছে, কিন্তু পরবর্তীতে একে অপরের সঙ্গে দুশ্মনী। আমেরিকার আগ্রাসনের পরে তো পাকিস্তানের সঙ্গে দুশ্মনী শুরু হয় এবং বর্তমানে তো থেকে তাদের সঙ্গে সীমান্ত যুদ্ধ হচ্ছে।
অনুরূপভাবে যদি দেখি তুরস্ক এবং ইসরায়েল সামরিক এবং কূটনৈতিক বন্ধু ছিল, হ্যাঁ, এবং পুরো মুসলিম বিশ্বের ভিতরে ইসরায়েলের প্রধান মিত্র ছিল তুরস্ক। কিন্তু এখন এই ফিলিস্তিন ইস্যু নিয়ে উত্তেজনা বাড়তে বাড়তে দুই রাষ্ট্রের মাঝে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে কোনো সময় যুদ্ধ লাগলেও লেগে যাইতে পারে। সুতরাং আমরা এটা উপলব্ধি করলাম যে আন্তর্জাতিক রাজনীতিতে শত্রু, স্থায়ীভাবে শত্রু বা মিত্র বলতে আসলে কিছুই নাই। আসলে আছে হচ্ছে জাতীয় স্বার্থ, এবং এই জাতীয় স্বার্থটাকেই আমরা প্রাধান্য দেওয়া উচিত আমাদের রাষ্ট্রের জন্য। এবার আসি তাহলে আমাদের রাষ্ট্রের স্বাধীনতা বা আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য আমাদের সরকার কি করতে পারে। আমাদের বিগত আওয়ামী লীগ সরকার আমাদেরকে দীর্ঘদিন প্রচার করে গেছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এমনকি বর্তমান সরকারও ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথা বা একই জাতীয় জিনিসই তারা বলতে চাচ্ছে। এই সরকারের ভিতরে আমাদের বিশ্বাস, মন্ত্রীদের ভিতরেও কয়েকজন এরকমভাবে রয়ের দালাল রয়েছে, রয়ের এজেন্ট রয়েছে, যেটা আমরা এরকমভাবে উপলব্ধি করি। তাদের ভিতরে অন্যতম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকেও আমরা এটা ধারণা করি। এটা আমাদের ধারণা বা আমাদের উপলব্ধি, এটা রাষ্ট্রদ্রোহিতা না। আমাদের ধারণা কেন হয়েছে এটা তিনিও বুঝবেন, এবং তার কর্তব্য হলো যে আমাদের এই ধারণাটা যে ভুল এটা প্রমাণিত করা। অনুরূপভাবে মির্জা ফখরুলের ব্যাপারেও আমরা একই ধারণা করি। অনুরূপভাবে পার্থের ব্যাপারেও আমরা, আন্দালিব রহমান পার্থের ব্যাপারেও আমরা একই ধারণা করি। আবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তার ব্যাপারে আমরা আমেরিকার এজেন্ট হিসেবে ধারণা করি। আমাদের ধারণাকে ভুল প্রমাণ করা, আমরা এই দেশের জনগণের এই ধারণাকে ভুল প্রমাণ করা, এটা তাদের দায়িত্ব। এখন আসি আমাদের স্বাধীনতা রক্ষার্থে আমাদের রাষ্ট্রের কর্ণধারদের করণীয় কি। আমাদের রাষ্ট্রের কর্ণধারদের পৃথিবীর মাত্র দুইটি রাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি করা প্রয়োজন বলে আমি মনে করি। কেমন সামরিক চুক্তি? অর্থাৎ আমার রাষ্ট্রে আক্রমণ হলে সে তার নিজের ভূখণ্ডে আক্রমণ হয়ে সেটা মনে করবে, আবার তার ভূখণ্ডে আক্রমণ হলে আমরা মনে করব যে এটা আমাদের ভূখণ্ডে আক্রমণ। এই হিসেবে মাত্র দুইটি রাষ্ট্রের সঙ্গে যদি আমরা সামরিক চুক্তি করতে পারি, তাহলে আমাদের স্বাধীনতাটা, আমার বুঝ অনুযায়ী আমি বলতেছি, স্থায়ীভাবে অনেকটা নিরাপদ হয়ে যাবে। রাষ্ট্র দুইটি হলো পাকিস্তান এবং চীন, যেটা আমি 2022 সালের 26শে ফেব্রুয়ারির পোস্টে বলছিলাম। ওই সময় লেখায় অনেকেই সাপোর্ট করছিলেন, বাট লেখাটা নিয়ে সেইভাবে লেখাটা এরকম ভাইরাল হয়নি। ভাইরাল হলে হয়তো বা রাষ্ট্রের কর্ণধারদের কাছে পৌঁছতো, তখন আমার উপরে জেল জুলুমের খড়গ নেমে আসতো। বাট ইন্ডিয়ান মাল, ফ্যাসিস্ট হাসিনা, সে তো আর এটাকে বাস্তবায়িত করতোই না। বরঞ্চ তার সমালোচনা করার কারণে বা ছাত্রলীগের সমালোচনা করার কারণে বা তার এরকমভাবে শিক্ষামন্ত্রীর সমালোচনা করার কারণে, তার ধর্মমন্ত্রীর সমালোচনা করার কারণে আমাকে তো 2019 সালে এরকমভাবে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারও পর্যন্ত করছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখছেন, বের করে আনছেন, এটাই। সে পালিয়ে গেছে, আমি দেশে আছি। তা এই দুইটি রাষ্ট্রের সঙ্গে যদি আমরা সামরিক চুক্তি করতে পারি, তাহলে ভারত আমাদেরকে যদি পৃথিবীর কোনো রাষ্ট্র দখল করতে আসে, তাহলে সেই লিস্টে 1 নম্বরে ভারত আছে, এতে কোনো সন্দেহ নেই। এটা যদি বাংলাদেশের কোনো মানুষ 1% সন্দেহ পোষণ করে, আমি তাকে সরাসরি পাগল ছাড়া আর কিছুই বলতে পারি না। তার বিবেক, বুদ্ধি, চিন্তা, ভাবনা কোনো কিছুই নেই, ডাইরেক্টলি পাগল। এটা হচ্ছে আমার উপলব্ধি তার ব্যাপারে। কারণ আমাদেরকে যদি কেউ দখল করতে আসে, সকলের আগে 1 নম্বর রাষ্ট্র হলো ভারত। সুতরাং সারা পৃথিবীতে আমাদের 1 নম্বর শত্রু ভারত, 2 নম্বর শত্রু ভারত, 3 নম্বর শত্রু সেটাও ভারত, 4 নম্বরে যদি অন্য কোনো রাষ্ট্রকে আপনি আনতে চান আনতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে 1ও ভারত, 2ও ভারত, 3ও ভারত, কোনো সন্দেহ নাই এটা নিয়ে আমার। সুতরাং পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত আছে, চীনের সঙ্গে ভারতের সীমান্ত আছে, দুইটাই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, দুইটাই সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র। এহেন পরিস্থিতিতে যদি আমরা তাদের সঙ্গে সামরিক চুক্তি করতে পারি এই মর্মে যে আমাদের রাষ্ট্রের ভূখণ্ডে আক্রমণকে তারা নিজেদের ভূখণ্ডের আক্রমণ হিসেবে নিবে, তাহলে ওই দুই রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করার মতো সাহস ভারত কোনোদিনও দেখাবে না এবং আমাদের রাষ্ট্রে আক্রমণ করবে না। এটা এক প্রকারের নিরাপত্তা আমাদের হয়ে গেল। এখন আসি, চীন বা পাকিস্তান বা আমেরিকা বা অন্য কোনো রাষ্ট্রকে আমাদেরকে কখনো দখল করতে আসতে পারে? আসবে কি? সম্ভাবনা ক্ষীণ।
যদি আসেও তাহলে আমাদের ভারতের সঙ্গে সামরিক চুক্তি লাগবে না। বিশ্বের যে কোনো রাষ্ট্রই আমাদেরকে দখল করতে আসুক, এমনকি চীন পাকিস্তানও যদি আসে, ভারত তার সমস্ত শক্তি দিয়ে, এমনকি তার ভূখণ্ডের 1 ইঞ্চি জায়গা দখল করতে আসলে সে যতটা শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে, তার থেকে বেশি শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। এবং এই প্রতিরোধটা ভারত গড়ে তুলবে আমাদের জন্য না, তাদের নিজেদের সাথে। অর্থাৎ তারা কোনো অবস্থাতেই বাংলাদেশকে অন্য রাষ্ট্রের হাতে তুলে দিবে না, বা চলে যাক এই সুযোগও দিবে না। প্রয়োজনে তার সমস্ত সামরিক শক্তিকে এখানে তারা ব্যয় করবে। এটা তাদের নিজেদের নিরাপত্তার জন্য, আমাদের স্বার্থে না। সুতরাং আমরা যদি চীন এবং পাকিস্তানের সাথে চুক্তি করি, তাহলে ভারত নামক আমাদের প্রধান শত্রুর হাত থেকে আমরা নিরাপদ হয়ে গেলাম। আর ভারত নামক প্রধান শত্রু আমাদের পাশে থাকার কারণে অল বিশ্ব থেকে অটোমেটিক আমরা অলরেডি নিরাপদ রয়েছি, যে কোনো দেশ আমাদেরকে অলরেডি দখল করতে আর পারবে না, কারণ ভারত এটা করতে দেবে না নিজেদের স্বার্থে। এটাই আমি আমার রাষ্ট্রের কর্ণধারদের কাছে আমার জায়গা থেকে জোর দাবি পূর্বক বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা দেখছেন তারা যদি আমার কথাকে যুক্তিযুক্ত মনে করেন, তাহলে ভিডিওটাকে শেয়ার করার জন্য আপনার কাছে আমি দাবি জানাচ্ছি। এটা আপনার দেশপ্রেমের একটা অংশ হয়ে থাকবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।